আমার সঙ্গে বিশিষ্ট বক্তারা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সোমনাথ সিংহ রায়। সোমনাথদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন দীপ্তিমান বসু, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, দীর্ঘদিন রাজনীতি করছেন। দীপ্তিমান দা, আপনাকেও স্বাগত। এবং আমার সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক, লেখক, আমরা তার লেখাও পড়ি। দীপ্তিমান দা, খুব সরাসরি প্রশ্ন করছি। ব্যাপারটা হচ্ছে যে 10 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকার ছিল, এখন তো এনডিএ সরকার, কিন্তু 10 বছর তো নরেন্দ্র মোদীর সরকার ছিল। বিভিন্ন সময় আমরা দেখেছি রাজ্যে এখন যে সরকারটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মোদীর সরকার মমতার সরকারকে ভয় পেতেন, অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদী, তার সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ভয় পেতেন, যে কারণে দেখেছি পার্কস্ট্রিট থানায় একেবারে সিবিআই এর যারা আধিকারিক ছিল তাদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হলো, অনেক ধরনের ঘটনা ঘটলো, এবং তারপরেও আমরা দেখলাম কোনো কিছুই করা গেল না। এমনকি ভবানীপুরের উপনির্বাচনে একজন আমলা নজিরবিহীনভাবে চিঠি লিখছেন, সেই চিঠিটা ফেডারেল স্ট্রাকচারে বা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আদৌ লেখা যায় নাকি তাই নিয়ে সন্দেহও ছিল, অনেকেরই দ্বন্দ্ব ছিল, কিন্তু তা সত্ত্বেও সব মেনে নিল। আমি বুঝলাম খুব মহৎ উদ্দেশ্যে, গণতন্ত্রের উদ্দেশ্যে মেনে নিয়েছে। কিন্তু এই যে বারবার করে বলা হচ্ছে, আমি মানছি কংগ্রেসের জরুরি অবস্থা, আপনারা বরাবর তাত্ত্বিকভাবে তার বিরোধিতা করেন, সেটা স্বাগত জানাই। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে যা যা চলছে তার যে দায়িত্ব দেশের কেন্দ্র চালানোর জন্য মোদী সরকার পারেনি, এনডিএ সরকার তো পারা আরো মুশকিল। তার কারণ এনডিএ সরকার দাঁড়িয়ে আছে জোটের ভিত্তিতে। যে কোনো দিন যে কোনো জায়গা থেকে ফোন যাবে, সে ফোন বিহার হোক, অন্ধ্র হোক, আরেকটা ফোন গিয়ে বলবে যে না ভাই সমঝোতা করে নাও। এই রকম জায়গায় দাঁড়িয়ে বাংলাতে দাঁড়িয়ে বিজেপি করাটা কতটা কঠিন, কারণ এগুলো তো চলবে, মেনে নিতে হবে। অনেকগুলো প্রশ্ন ঋতব্রত, আমি প্রথমে আশ্বস্ত করতে চাই। সেটা হচ্ছে যে রাজনৈতিক যে সমীকরণে তুমি কথা বললে, সেটার সঙ্গে বাস্তবতার প্রথম কথা কোনো সম্পর্ক নেই। যে এই সেটিং বা আদার্স এই ধরনের কোনো বিষয় নেই। এটা একটা মানে একেবারেই রাজনীতির অন্তর্গত একটা বিষয়, এবং সেখানে এটা নিশ্চিতভাবে সত্য যে আমরা যে কোনো কারণেই হোক আমরা ভোটে হেরেছি। এইবার রাজনীতিতে অসভ্যতার উত্তর অসভ্যতা দিয়ে করা হবে, তাহলে তো ব্যাপারটা একই হয়ে যাবে। মানে তৃণমূল কংগ্রেসের প্রতিচ্ছবি বিজেপি কখনো অন্তত এই বাংলায় হতে চায় না, সারা ভারতবর্ষও হতে চায় না। আমি তোমাকে কতগুলো পরিষ্কার জিনিস বলি, তুমি কতগুলো খুব সুন্দর কতগুলো ব্যাখ্যা দিয়ে এই প্রোগ্রামটা করলেন। শুভময়দাও খুব যৌক্তিকভাবে তাঁর হতাশার কথা ব্যক্ত করছিলেন। তুমি যে বলছিলে না যে আগের যে বেশ কয়েকজন গুন্ডার কথা এলো, যেরকম আমরা যদি কিছুদিন আগেকার বেশ কিছু গুন্ডার কথা মনে করি, হেমেন মণ্ডল থেকে আরম্ভ করে গোপাল মুখার্জিকে কোট আনকোট গুন্ডা বলেই বলা হতো, এদের কথা মনে করি, এদের মধ্যে কমন একটা বিষয় কিন্তু ছিল। কি ছিল? এরা কিন্তু সবাই কমনলি মহিলাদেরকে সম্মান করতেন। আর ঠিক আজকের দিনে যে গুন্ডারা তৃণমূল কংগ্রেসের মধ্যেকার যে গুন্ডারা আস্তে আস্তে পরিস্ফুট হচ্ছে, বিভিন্নভাবে আমরা খবর পাচ্ছি, বিভিন্নভাবে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, এদের তো ভাইরাল হওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের খুব আপত্তি। কেন? কারণ সমস্ত কিছু বাইরের লোকের কাছে প্রকাশ্যে এসে যাচ্ছে। সেখানে কমন একটাই বিষয় আছে, যে এই গুন্ডারা মেয়েদেরকে একেবারেই সম্মান করে না। আমরা বারংবার মেয়েদের, বিশেষ করে আমি যদি তোমাকে একটু রিউইন্ড করি স্মৃতিটা, আমি খুব ভালো করে তোমাকে মনে করিয়ে দিতে পারবো 2018 পঞ্চায়েত নির্বাচন, বামুনগাছি পঞ্চায়েতের গেট, সেখানে আমি নামটা তার মনে করতে পারছি না, জেলা পরিষদের সদস্য, উত্তর 24 পরগনা, তিনি পিছনে লাথি মারলেন ভোটে মনোনয়ন দিতে আসা বিজেপির প্রার্থী নীলিমা দেকে। সেখানেও ঠিক একই, মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শন। এই গুন্ডাগিরি যেটা কমনলি এক জায়গায় এসেছে, রাজনীতিতে গুন্ডার অনুপ্রবেশ সব সময় ছিল, সব জায়গায় ছিল, এটাই তো আশ্চর্য লাগে, সব জায়গায় এটাই তো আশ্চর্য লাগে। পশ্চিমবঙ্গে যেটা কমন হয়ে দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গে যেটা কমন হয়ে দাঁড়িয়েছে, যে মহিলাদের প্রতি অত্যন্ত অত্যাচারের ছবি, মহিলাদের প্রতি অশালীনতার ছবি, মহিলাদের প্রতি অসম্মানের ছবি। এটাই তো আশ্চর্য লাগে আপনাদের মন্ত্রিসভার। আমি এই মন্ত্রিসভার বলছি না, এনডিএর বলছি না, আমি মোদী সরকারের সময়কার বলছি। দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাবান শক্তিশালী পুরুষ, তিনি নাকি বলেছিলেন না, কোনোভাবেই কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, বরং রোল মডেল করে এই রাজ্যে লড়ার জন্য তৈরি করতে হবে। আমি বিস্তারিত যাচ্ছি না। আবার আমরা জানি যে এই এনডিএ সরকারের সময়
অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, মন্ত্রিসভার 1 থেকে 5-এর মধ্যে থাকা, তাকেও ফোন করতে হয়েছিল। মানে বঙ্গ রাজনীতিতে কোথাও সেই বিরোধিতাটায় আপনাদের বাধো ঠেকে। আমার আপনাদের জন্য দীপ্তিমানদা খুব খারাপ লাগে, আপনারা আসেন মুখ চুন করে এই ঘটনাগুলো বলেন, এবং কোথাও আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা তাদের মতো ভারত সরকারের তাদের গদি যেন থাকে, সেই কারণে অনেক ক্ষেত্রেই আপনাদের সমঝোতা করতে তৃণমূল বাধ্য করে। কংগ্রেস কটা সিট পেয়েছে? আপনি ভারত সরকারের গদির জন্য তৃণমূল কংগ্রেসের কি প্রভাব আছে? না, অনেক ব্যাপার আছে, 543 অনেক ব্যাপার আছে, অনেক না, ব্যাপার ইচ্ছে করে ছড়িয়ে এলাকায় ত্রাস করে এবং শাসক দলের ছাত্র ছাড়ায় থেকে নিজের এলাকাটাকে পুরো একেবারে তার দাপট দেখানো এবং ভয় দেখানোর জন্য এসব করা। সকালবেলা একটি নামী সংবাদ মাধ্যমে সাংবাদিক যখন আমাকে এই ভিডিওটা পাঠান, আমি না সত্যি বলছি তোমাকে ঋতব্রত, আমি বিশ্বাস করতে পারি না এটা পশ্চিমবঙ্গ বা মানে এটা সত্যিকারের কোনো ছবি। আমি ভাবছিলাম যে ওই নতুন তো এখন হ্যাঁ, এটা আমি জানি, এটা আপনাদের রাজনৈতিক বাধ্যবাধকতাও থাকে অনেক সময়। এই নতুন সিরিজ বেরিয়েছে, কেন্দ্র সরকার চালাতে গেলে কিন্তু সিরিজের আপনারা বিশ্বাস করতে পারবেন না, কারণ এটা রাজধর্ম আপনাদেরও বিশ্বাস পালন করার করতে মতো হয়। নয়, কারণ হ্যাঁ। সিরিজের ভিডিও আমি প্রথমে ভাবছিলাম, আমি যখন তার কাছ থেকে কনফার্মেশন নিলাম, বললো না এটা কলকাতারই ছবি, কামারহাটির ছবি। এখন বিষয় হচ্ছে এই যে যারা এইসব করতে করতে ভিডিও করতে দিয়েছে বা ভিডিওটা ভাইরাল হয়েছে, তুমি নিশ্চিত থাকো যে এরা এতটা বেপরোয়া, এতটা সাহসী, এতটাই জানে যে শাসক দল আমার কিচ্ছু করবে না, কারণ এই শাসক দল তো এদের উপর নির্ভর করে চলতে হয়। ভোটের সময় দরকার হয়, আমার ছোট বোন বসুন্ধরা যে কথাটা বলছিল, ভোটের সময় এই লোকসভা ভোটে কলকাতার বিভিন্ন কেন্দ্রে কি পরিস্থিতি হয়েছে, আমার মনে হয় ও যে পরিবার থেকে উঠে এসছে, আমি ক্ষিতিদাকে অত্যন্ত সম্মান করতাম, মানে তার প্রতিবাদী মুখটাকে সম্মান করতাম। তিনি বামফ্রন্টের সময় থেকে যেভাবে প্রতিবাদ করে নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের সময় বেরিয়ে এসেছিলেন, প্রতিবাদ সংগঠিত করেছিলেন, আমি সেই পরিবারের সেই প্রতিনিধি। আমার আশা ছিল যে বসুন্ধরা এইখানে অন্তত প্রতিবাদটুকু করবে, বলবে যে শাসক দল, তার যে তৃণমূল কংগ্রেস, তিনি যে দলের সঙ্গে এখন যুক্ত আছেন, তার প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আজকে আমরা কলকাতাকে এইভাবে দেখতে অভ্যস্ত, পশ্চিমবঙ্গকে এইভাবে দেখতে অভ্যস্ত, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এই ধরনের ভাইরাল ভিডিও সৃষ্টি হয়ে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মানে আপনি বলছেন ধরুন এই পার্ক স্ট্রিটের ঘটনায় যেসব সিবিআই আধিকারিকদের চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের বিরুদ্ধে যেমন স্বরাষ্ট্র দপ্তর কোনো ব্যবস্থা নেয়নি, আপনি বলছেন এই ক্ষেত্রেও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এইখানে ব্যবস্থা নেওয়ার কি আছে, তুমি আমাকে বলো। না না, কেন নেই? তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, সেই পুলিশ তো রাজ্য পুলিশ না। হ্যাঁ, তারপর কি হলো মামলা? রাজ্য পুলিশ। তারপর কি হলো মামলা? তারপর কি হলো মামলাটা? তারপর কি হয়েছে? কি হয়েছিল? এই রাজ্যের প্রশাসন গিয়েছিল, এই রাজ্যে গিয়েছিল, আপনি জানেন তো, আপনি তো জানেন তো, এই ঘটনাটা দুঃখ হয়, এই জন্য তো আপনাদের চোখে দুঃখ হয়, এই জন্যই তো পরিবর্তনের প্রয়োজন। কিসের পরিবর্তন? সে পরিবর্তন তো হয়েছে, মোদী সরকারের বদলে এনডিএ সরকার। আর কি পরিবর্তন? চিরকালই এনডিএ সরকারই ছিল। আমি একবার দীপ্তিবান্দা আপনার কাছে যাব। আপনি কি মনে করেন যে যে ঘটনা প্রবাহের কথা বলছেন, কোথাও যারা দুষ্কৃতী তারা যেহেতু পুলিশের গুড বুকে থাকে এবং রাজনৈতিক দলের তাদের দরকার হয়, শাসক দল, আমি খামোকা একটা দলকে কেন বলবো, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, অন্তত পশ্চিমবাংলার ইতিহাস তাই বলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এরা নেতা হয়ে পড়ে, যে কারণে শেখ শাহজাহান নেতা হয়ে গিয়েছিল, যিনি ছিলেন এক সময় শুধুমাত্র পলিটিক্যাল বা রাজনৈতিক মস্তান, সে নেতা হয়ে গিয়েছিল। এইটাই কোথাও বোধহয় একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে গণতন্ত্রের এ রাজ্যে। একদম। দেখো, এর আগে রাম চ্যাটার্জির মতন মানুষও নেতা হয়েছিলেন, গুন্ডা, কিন্তু তার একটা মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল, তার একটা রবিন হুড ইমেজ ছিল। আমি যে কথাটা সোমনাথ দা বললো, আমি সম্পূর্ণভাবে একমত। বিষয় হচ্ছে যে আজকের দিনে রাজনৈতিক সিস্টেমটা অনেকটা রোবোটিক সিস্টেমে পরিণত হয়েছে, মানে সুইচ টিপে সমস্ত কিছুকে কন্ট্রোল করা। নেতারা উপর থেকে নিচে নামেন না, রাস্তায় নামেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আলাদা, নিচ থেকে মানে মেইন যেখানে বসে আছেন সেখান থেকে রাস্তায় নামেন না। অতএব তাদের পুরো সিস্টেমটা একটা রোবোটিক সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। এই রোবোটিক সিস্টেমের মধ্যে সেখানে মনের কোনো ব্যাপার নেই, সেখানে সম্পর্কের কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ লেনদেনের বিষয়টা হয়ে গেছে টাকা, অর্থ এবং ক্ষমতা, যার ফলে এই ধরনের মস্তান রাজ, লুম্পেন রাজ এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য এই জায়গায় একদম কন্ট্রোল আস্তে আস্তে সরে আসা, এটাই কিন্তু মূল কারণ বলে আমি মনে করি।